হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনীতির যে ক্লাসেসগুলো কন্টিনিউ করছিলাম, ওই সিরিজের নেক্সট ক্লাস আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আমরা বোঝাবো বাজেট রিলেটেড ইম্পর্টেন্ট পয়েন্টস আর সুপ্রিম কোর্ট থেকে কি কি প্রশ্ন তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আগামী দিনে আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এই পুরো সিরিজটা আমরা ইন্ডিয়ান পলিটি ফর কম্পিটিটিভ এক্সামস নামের একটা প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, তোমরা দেখে নিও, ওখানে সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। আমরা কিন্তু পলিটিটা অলমোস্ট ধরো 70% কমপ্লিটেড, বাকি ভিডিওগুলো গিয়ে তোমরা দেখে নিও। প্লেলিস্টটার নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে? মনে রাখবে এই ক্লাসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর হুইচ এক্সামস? টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি সিজিএল, সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, আরপিএফ কনস্টেবল এসআই, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তো বললামই। বাকি সমস্ত পরীক্ষা যেমন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার, TRLM এর পরীক্ষা, সফেদের পরীক্ষা, JRBT2 সব কিছুর জন্য কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন কিন্তু আসেই। তাই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে টপিকগুলো, ক্লাসগুলো কিন্তু তোমরা ভালো করে ফলো করবে। আর আমরা যখন ক্লাসগুলো করাবো, একটা কপি প্লাস পেন নিয়ে বসবে, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমরা নোট করে নেবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা ওই চাকরিগুলোর পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে একটা তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, TRLM, সফেদ, JRBT2, নবোদয় বিদ্যালয় সমিতি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আরপিএফ, কনস্টেবল এসআই, সমস্ত কিছুর জন্য আমাদের কাছে আছে একদম ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, আপডেটেড নোটস, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, কাভার্ড আপ টু জুলাই 2024। এই নোটসগুলো এইভাবেই বানানো হয়েছে তোমাদের বিভিন্ন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে যাতে ভালো ফলাফল করতে তোমায় যাতে সাহায্য করে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এবার আমরা শুরু করছি। প্রথম আমরা বাজেট রিলেটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, ওইগুলো আমরা দেখবো, ঠিক আছে? সবচাইতে প্রথম তোমাদের মনে রাখতে হবে হোয়াট ইজ বাজেট। এটা আমরা বাজেটের একটা ভিডিও আছে, ত্রিপুরা বাজেটের ভিডিও আছে, প্লেলিস্টে অ্যাড করা আছে, 3-4টে ভিডিও দেখে নিও। বাজেটের সমস্ত কম্পোনেন্টস, BRE, তারপর ব্যালেন্সড বাজেট কি, সারপ্লাস বাজেট কি, ডেফিসিট বাজেট কি, সবকিছু আমরা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? মনে রাখবে বাজেট কিন্তু ইউনিয়ন বাজেট পড়তে হবে তোমাদের ত্রিপুরার পরীক্ষা দেওয়ার জন্য, স্টেট বাজেট পড়তে হবে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট পড়তে হবে, TTADCর বাজেট তোমাদের কিন্তু পড়তে হবে। সবগুলো বাজেটের অ্যাটলিস্ট স্টেট বাজেট যেটা, এটা সবকিছু A to Z পড়তে হবে। TTADC আর AMC বাজেটের শুধু অ্যামাউন্টটা পড়লেই তোমাদের কিন্তু হবে, ঠিক আছে? সো এগুলো আমরা বাজেট নিয়ে অনেক বুঝিয়েছি তোমাদের, ইউনিয়ন বাজেটও আমরা বুঝিয়েছি, তবুও আমরা বলে দিচ্ছি স্ট্যাটিক পার্ট থেকে বাজেট রিলেটেড কি কি আসতে পারে, ঠিক আছে? মনে রাখবে বাজেট হচ্ছে বেসিক্যালি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব। কি বলেছি? একটা অ্যাপ্রক্সিমেট হিসাব, যে কতটুকু খরচ হবে, মানে এক্সপেন্স কতটুকু হবে, আর কতটুকু আর্নিং মানে কতটুকু রেভিনিউ তুমি জেনারেট করতে পারবে, ওটার হিসেব আমি করি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে, শেষ হয় পরের বছরের 31 মার্চে, ঠিক আছে? সো আশা করি তোমাদের কিন্তু এই জিনিসটা তোমাদের ক্লিয়ার, যে এই বছর কতটুকু খরচ হবে আর কতটুকু আমাদের ইনকাম হবে। খরচ, স্পেন্ড আর ইনকামের মধ্যে কতটুকু ডিফারেন্স, ওটার এস্টিমেটই হচ্ছে বাজেট। ওই ডিফারেন্সের হিসেব করেই আমরা বলি যে এটা কি ব্যালেন্সড বাজেট, নাকি সারপ্লাস বাজেট, নাকি ডেফিসিট বাজেট, ঠিক আছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে লেখা আছে দ্য বাজেট ইজ অ্যান অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা তোমাদের টিপিএসসি পরীক্ষায় কিন্তু অনেকবার চলে এসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে কিন্তু আসে। বাজেট ইজ অ্যান অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। মনে রাখবে বাজেট বিগিনস অন 1 এপ্রিল থেকে শুরু হয় যদি কোনো ইলেকশন না থাকে। এইবার ইলেকশন যেহেতু ছিল যেহেতু, তার জন্য ইন্টারিম বাজেট পেশ করা হয়েছিল। ইন্টারিম বাজেট হচ্ছে সেই বাজেট যেটা সরকারকে পারমিশন দেয় কিছু সময়ের জন্য, 3-4 মাসের
জন্য যতদিন ইলেকশন চলছে ততদিন খরচ চালানোর পারমিশন দেয় পার্লামেন্ট, ইন্টারিম বাজেট কিন্তু তার জন্য কিন্তু পেশ করা হয়। তেমনি ভাবে ফুল ফ্লেজেড বাজেট কিন্তু পেশ করা হয়েছিল বাই অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন কিছুদিন আগে। এটা পেশ করা হয় পুরো 1 বছরের খরচ চালানোর জন্য। ঠিক আছে, এই বাজেটগুলোর মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে বিই আর একটা হচ্ছে আরই। বিই হচ্ছে বাজেট এস্টিমেট, আরই হচ্ছে রিভাইসড এস্টিমেট। বাজেট এস্টিমেট হচ্ছে যেটা প্রথম, মানে আগের বছরের রিভাইস এস্টিমেট। দেখো, বাজেট এস্টিমেট একদম শুরুতে করা হয় যে কত খরচ হবে, কত ইনকাম হবে এই বছর। তারপর বছরটা যাচ্ছে মিডল অফ দ্য ইয়ার, এই বছরের মাঝামাঝি এসে আরেকবার দেখা হয় যে আমরা বিইতে যে এত টাকা ধরেছিলাম, এই জিনিসের জন্য এত টাকা ধরেছিলাম, কতটুকু টাকা আমাদের স্পেন্ড হয়েছে, নাকি টাকা বেশি স্পেন্ড হয়ে গেছে, বা এই একটা পার্টিকুলার জিনিসে আমাদের আরও টাকা লাগবে, এই সবগুলো হিসেব হয়। ওটাকেই বলা হয় রিভাইস এস্টিমেটস বা আরই। এই আরইটা আর আগের বছরের বিইটা দেখেই পরের বছরের বাজেট এস্টিমেটটা কিন্তু বানানো হয়। ঠিক আছে, এটা আমরা ত্রিপুরা বাজেটের ভিডিওতে অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম বিআরই। ঠিক আছে, মনে রাখবে বিগিনস অন 1 এপ্রিল এন্ডস অন 31 মার্চ। এই যে ইউনিয়ন বাজেটটা উনি পেশ করেছেন শ্রীমতী নির্মলা সীতারামন কিছুদিন আগে, এটা ওনার 7th টাইম ছিল অ্যাজ ফিনান্স মিনিস্টার বাজেট পেশ করার, হুইচ ইজ দ্য রেকর্ড। ঠিক আছে, এই যে উনি পেশ করেছেন, মনে রাখবে এটার মধ্যে যেই সমস্ত খরচাপাতি লেখা আছে, স্পেন্ডিংস যা যা লেখা আছে, ওইগুলো ওনারা করতে পারবেন এই বাজেটটার হিসেবে আপ টু 31 মার্চ 2025। এরপরে এই বাজেট পাশ করার যেই টাকাগুলো যেই হেডে ধরা হয়েছে, এগুলো 31 মার্চের পরে চলে আসবে 1 এপ্রিল 2025। ওটা চলে আসবে 2025-26 আরেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার। আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের টাকা পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু খরচ করা যায় না। হ্যাঁ, পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন তুমি বি করবে বা বাজেট এস্টিমেট যখন করবে, তখন আগের বারের এই হিসেবগুলো মাথায় রেখে, রিভাইস এস্টিমেটগুলো মাথায় রেখে তুমি ঠিক করবে যে পরের বছর বিইকে কি, মানে বিইতে বাজেট এস্টিমেট আমি যখন বানাবো এই সামনের আগামী বছরটার জন্য, ওটা কি আমি কোন জায়গাতে আমার আগের বার টাকা শর্টেজ পড়েছিল, এগুলোতে তুমি এইবার বিইতে একটু বেশি ধরবে। কোন জায়গাতে বেশি খরচ হয়েছিল বা কোন জায়গাতে খরচই হয়নি, এগুলোতে এই হেডে কম ধরা হবে পরের বিইতে। এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সো আগে কি হতো, আগে সেপারেট থাকতো কি, রেলওয়ে বাজেট আলাদা হতো আর জেনারেল বাজেট আলাদা হতো। ঠিক আছে, রেলওয়ে বাজেট আলাদা আর জেনারেল বাজেট কিন্তু আলাদা হতো। এইবার কি হয়েছে 2017-তে, ইন দ্য ইয়ার 2017 জেনারেল প্লাস রেলওয়ে বাজেট হয়ে গেছে মার্জ। এটা যে মার্জ হয়েছে, এটার মানে রিকমেন্ডেশন করেছে বিবেক দেবরয় কমিটি। বিবেক দেবরয় কমিটি রিকমেন্ডেশন করেছিল গভর্নমেন্টকে, ওনাদের রিকমেন্ডেশনটাকে এপ্রুভ করে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রেলওয়ের বাজেট প্লাস জেনারেল বাজেটটাকে কিন্তু একবারেই কিন্তু ইউনিয়ন বাজেট হিসাবে কিন্তু পেশ করা হয় 2017 থেকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরো কিছু কি আছে তোমাদের, যেমন বাজেটের ব্যাপারে কোন আর্টিকেলে লেখা আছে, কনস্টিটিউশনে লেখা আছে আর্টিকেল নাম্বার 112 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মনে রাখবে বাজেট ইজ এ ফাইন্যান্সিয়াল বিল। বাজেট ইজ এ ফাইন্যান্সিয়াল বিল। ইন্ডিয়ান পলিটি থেকে যা যা কোশ্চেন আসছে সবগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি। বাজেট ইজ এ ফাইন্যান্সিয়াল বিল অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 112 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, মনে রাখবে সমস্ত যা যা এক্সপেন্ডিচার হয় সবগুলো, বা এক্সপেন্ডিচার হয় বা গ্র্যান্টসে যেগুলো খরচ হয় সবগুলো কিন্তু করা হয় ফ্রম কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, কনসলিডেটেড ফান্ড, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব। কনসলিডেটেড ফান্ড, তারপর আর কি কি আছে এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব, যে ফান্ডটা কোথা থেকে আসছে, কোন খাতা থেকে এগুলো ইউটিলাইজ হচ্ছে, এগুলো আমরা পরের ইয়েতে তোমাদের দেখব। ঠিক আছে, এইবার তোমরা চলে আসো ব্যালেন্সড সারপ্লাস আর ডেফিসিট বাজেট মানে কি। সবচাইতে প্রথম আমরা মুছে নেই এটা, একটু ওয়েট করো। ঠিক আছে, সবচাইতে প্রথম হচ্ছে ব্যালেন্সড। ব্যালেন্সড বাজেট হচ্ছে এটা একটা কন্ডিশন বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তোমরা শুনে শুনে লিখে রাখো। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা বাজেটিং করার, বাজেট বানানোর একটা প্রসিজার, একটা উপায় বা একটা ওয়ে, একটা তালিকা তোমরা বলতে পারো। ঠিক আছে, যেখানে যতটুকু রেভিনিউ তোমার জেনারেট হবে বা তুমি যতটুকু ইনকাম করবে, ততটুকু মানে যতটুকু তুমি ইনকাম করবে ওটা আইদার গ্রেটার হবে
বা ইকুয়ালস টু হবে দ্য এক্সপেন্ডিচার। মানে ব্যালেন্সড বাজেট তখনই বলবে যখনই গভর্নমেন্ট যদি একটা বাজেট পেশ করে ওটার মধ্যে ওনারা দেখায় যে আমার এত টাকা ইনকাম হবে এই বছরে, প্লাস বিভিন্ন জায়গায় আমার খরচ করে আমাদের এত টাকা এক্সপেন্স হবে এই বছরে। দেখা গেল রেভিনিউ বা নিজের গভর্নমেন্টের ইনকাম এক্সপেন্ডিচার খরচ থেকে বড় বা এক্সপেন্ডিচারের ইকুয়াল, ওটাকেই বলা হয় কি ব্যালেন্সড বাজেট। কি বলা হয়? ব্যালেন্সড বাজেট। সবচাইতে বড় জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই বাজেটের টাইপসগুলো, ঠিক আছে? মনে রাখবে বাজেটকে কনসিডার করা যায় অ্যাজ ব্যালেন্সড, কনসিডার করা যায় অ্যাজ ব্যালেন্স যখন কি হয় পুরো বছরের যা যা রেভিনিউ মানে যা যা আয় হয়েছে আর যা যা খরচ হয়েছে এক্সপেন্স হয়েছে ওইগুলো রেকর্ড করা যায়। ওগুলো রেকর্ড করে যখন হিসাব করা যায় যে আয়টা বেশি বা আয় আর খরচের মধ্যে ডিফারেন্স নেই, ইকুয়াল, তখনই বলা হয় যে এই বছরের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের বাজেটটা ছিল ব্যালেন্সড বাজেট, ঠিক আছে? এইবার তোমরা চলে আসো কি সারপ্লাস বাজেট। একটা মিনিট ওয়েট করো, মুছে নেই। সারপ্লাস বাজেট, ঠিক আছে? নেক্সট কি সারপ্লাস। সারপ্লাস হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ইনকাম বা যা আয় হবে বা রিসিপ্ট যা যা হবে, রিসিপ্ট বেশি এক্সপেন্ডিচারের থেকে, খরচ থেকে ইনকাম বা রিসিপ্ট বেশি হবে, তখনই বলা হয় সারপ্লাস বাজেট। আর এই কথাটা তোমরা প্রায়ই শুনেছো ডেফিসিট বাজেট। ডেফিসিট বাজেট প্রত্যেকবার শুনেছো, ত্রিপুরা বাজেটে আমরা যখন পড়িয়েছিলাম শুনেছো যে ডেফিসিট বাজেট, ডেফিসিট বাজেট। ডেফিসিট বাজেট হচ্ছে যখন খরচ যখন বড় হয়ে যায় রিসিপ্ট থেকে, মানে গভর্নমেন্ট যখন একটা বাজেট যখন পেশ করে, অ্যাসেম্বলিতে যখন পাস করায়, পার্লামেন্টে যখন পাস করায়, তখন এটা ওনারা দেখায় যে আমার আরও টাকা লাগবে, আমার খরচ, আমি যা বাজেটটা পেশ করলাম আমার খরচ বেশি হবে এই বছরে, আমার বিভিন্ন সোর্স থেকে ইনকামের পরেও আমার খরচ বেশি হবে, তার জন্য বলা হয় ঘাটতির বাজেট। ডেফিসিট মানে হচ্ছে ঘাটতির বাজেট, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো বাজেট থেকে তোমাদের স্ট্যাটিক পয়েন্টসগুলো থেকে এগুলোই জিজ্ঞেস করতে পারে। আর ইউনিয়ন বাজেট, ত্রিপুরা বাজেট সবগুলো আমাদের আলাদা ভিডিও আছে, তোমরা দেখে নিও, ওইগুলো আমরা ডিসকাস করলাম না। শুধু ইন্ডিয়ান পলিটির রেসপেক্টে বাজেট যতটুকু লাগবে ততটুকু আমরা তোমাদের এই ভিডিওতে বলে দিলাম, ঠিক আছে? এইবার আমরা নেক্সট দেখবো, আজকে লাস্ট টপিক হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে আগামী দিনে বিভিন্ন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, হাইকোর্ট, জেআরবিটি 2, সফেট, টিআরএলএম, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নবোদয় বিদ্যালয় সমিতি, আরপিএফ, কনস্টেবল, এসআই, সমস্ত পরীক্ষায় কি কি আসতে পারে, শুধু ইম্পর্টেন্ট এক্সাম সেন্ট্রিক পয়েন্টসগুলো আমরা এই ভিডিওতে দেখবো, ঠিক আছে? মনে রাখবে সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট জুডিশিয়াল কোর্ট, মানে এর উপরে আর কেউ নেই। আর ইট ইজ দ্য ফাইনাল কোর্ট অফ এপিল, মানে তুমি যদি কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টের রায়ে যদি সন্তুষ্ট না হও, ওই রায়গুলোকে চ্যালেঞ্জ করে তুমি সুপ্রিম কোর্টেই কিন্তু অ্যাপিল করতে পারবে। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, আলটিমেট পয়েন্ট, যেখানে তুমি অ্যাপিল করতে পারবে। সুপ্রিম কোর্টের ডিসিশনের এগেনস্টে গিয়ে আর কোনোখানে অ্যাপিল করার কোনো তোমাদের চান্স নেই। তার জন্যই বলে ইট ইজ দ্য ফাইনাল কোর্ট অফ এপিল আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটাকে আরও আরেকটা নামে জানি আমরা কি, যে ইট ইজ দ্য হাইয়েস্ট কনস্টিটিউশনাল কোর্ট। It is the highest constitutional court. আরো প্রশ্ন আসে, the apex of the judicial system of India is the Supreme Court, এমন করে আসে, which is the apex of the judicial system of India, চারটে অপশন, আনসার হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? পয়েন্টসগুলো আগে বলে রাখি, তারপর এক্সট্রা জিনিসগুলো আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে? মনে রাখবে ইন্ডিয়া হচ্ছে ফেডারেল স্টেট, একদম ফার্স্ট ক্লাসে আমরা বুঝিয়েছিলাম, এটা আর বোঝানোর কিছু নেই, যেখানে সিঙ্গেল আর ইউনিফাইড জুডিশিয়ারি সিস্টেম আছে। তিনটে টায়ারে জুডিশিয়ারি সিস্টেমটা ভাগ করা। প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট, হুইচ ইজ দ্য আলটিমেট অ্যান্ড কি বলবো অ্যাপেক্স জুডিশিয়াল বডি অফ ইন্ডিয়া। তারপর আছে প্রত্যেকটা স্টেটে হাইকোর্ট আছে, সবচেয়ে লাস্ট হাইকোর্ট হচ্ছে তেলেঙ্গানাতে, তেলেঙ্গানা স্টেটে তেলেঙ্গানা হাইকোর্ট। তারপর হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, এই সমস্তগুলো, ঠিক আছে? স্টেটের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে হাইকোর্টের। ওভারঅল স্টেট, ইউনিয়ন, টেরিটোরিয়াল পুরো দেশ মিলিয়ে যেখানে লাস্ট তোমরা বিচার চাওয়ার জন্য যেতে পারবে ওটা হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সুপ্রিম কোর্টে কি থাকে? চিফ জাস্টিস থাকে আর বিভিন্ন জাজেস থাকে। বর্তমানে 33 জন জাজেস আছে আর চিফ জাস্টিস আছে একজন, ঠিক আছে? শ্রী ওয়াই চন্দ্রচূড়, হি ইজ দ্য 50th চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। টোটাল আছে 34 জন চিফ জাস্টিস প্লাস আদার জাজেস মিলিয়ে টোটাল হচ্ছে স্ট্রেংথ অফ সুপ্রিম কোর্ট হচ্ছে 34। তোমাদের কিন্তু এভাবেই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখবে সুপ্রিম কোর্টের ইনগরেশন হয়েছিল অন 28 জানুয়ারি 1950, 1950 সনে 28শে জানুয়ারি সুপ্রিম কোর্টের কিন্তু
মানে তোমাদের কি হয়েছিল, ইনোগ্রেশন হয়েছিল। মনে রাখবে সুপ্রিম কোর্টে যিনি চিফ জাস্টিস যিনি থাকেন ওনাকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি কিন্তু অ্যাপয়েন্ট করে। আর মনে রাখবে উনি এই চিফ জাস্টিস অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 145 145তম আর্টিকেলের হিসেবে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই চিফ জাস্টিস উনি অন্যান্য যে জাজ আছে, এই 33 জন যে জাজ আছে সুপ্রিম কোর্টে, এদের ওয়ার্ক এলোকেশন করে অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 145 দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আর এই যে 33 জন জাজেসকে যে অ্যাপয়েন্ট করে ওনাদেরকেও কিন্তু প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে, কিন্তু অ্যাপয়েন্ট করার আগে প্রেসিডেন্টের সাজেশন নিতে হয় চিফ জাস্টিস থেকে। ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস দ্য প্রেসিডেন্ট হ্যাজ টু অ্যাপয়েন্ট দ্য আদার জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট। মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রসিডিংস কিন্তু হয় ইংলিশে কিন্তু সুপ্রিম কোর্টের যা প্রসিডিংস হয় সবকিছু ইংলিশে হয়, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়ার জুডিশিয়াল সিস্টেম কিন্তু হায়ারার্কিয়াল জুডিশিয়াল সিস্টেম, এটাও কিন্তু তোমাদের জিজ্ঞেস করে। আর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে একটা থাকবে, এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 124 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর চিফ জাস্টিস যদি প্রেজেন্ট না থাকে কোনো কারণে, যদি কেউ অ্যাক্টিং চিফ জাস্টিস হয়, it will be according to article number 126 of the Indian constitution, আর ওনাকে অ্যাপয়েন্ট করবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো চিফ জাস্টিস হতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগবে। চিফ জাস্টিস হতে গেলে মনে রাখবে অ্যাটলিস্ট হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে। হাইকোর্টের জাজ থাকতে হবে অ্যাটলিস্ট 5 ইয়ার্স। ঠিক আছে, অ্যাটলিস্ট 5 ইয়ার্স। আর এটার মধ্যে চিফ জাস্টিসের কোয়ালিফিকেশনের জন্য কোনো মিনিমাম এজ ক্রাইটেরিয়া নেই, চিফ জাস্টিস তুমি ততক্ষণ থাকতে পারবে আনটিল ইউ অ্যাটেইন দ্য এজ অফ 65 ইয়ার্স, আপ টু 65 বা 65 বছর বয়স পর্যন্ত তোমার বয়স হলে তুমি চিফ জাস্টিস থাকতে পারবে। আর চিফ জাস্টিস যদি কোনো কারণে উনি ভাবেন যে রিজাইন দেবেন বা রেজিগনেশন দেবেন, উনি সাবমিট করবেন ওনার রেজিগনেশনটা প্রেসিডেন্টের কাছে অন রিকমেন্ডেশন অফ দ্য পার্লামেন্টের রিকমেন্ডেশনে চিফ জাস্টিস যদি রেজিগনেশন দেয়, ওটা উনি সাবমিট করবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 124 এরই একটা পার্ট আছে যেটা আমাদেরকে এটা বলে। ঠিক আছে, যদি তোমাদের সুপ্রিম কোর্টের কোনো জাজকে যদি ধরো কোনো মিসবিহেভিয়ার বা ওনার ইনক্যাপাসিটির জন্য যদি ওনাকে রিমুভ করা হয়, এটাও রিমুভেলের কথা বলা আছে 124-এই, আর্টিকেল 124-এই কিন্তু বলা আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আপাতত সুপ্রিম কোর্টের কোনো জাজকে সরানো হয়নি বা ইমপিচমেন্টের কেউ শিকার হয়নি এক্সেপ্ট 2 জন। প্রথম ফার্স্ট জাজ অফ সুপ্রিম কোর্ট হু হ্যাজ বিন ইমপিচড, ফার্স্ট জাজ মানে ওনার টেনিউর শেষ হওয়ার আগে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, হি ওয়াজ শ্রী ভি রামাস্বামী। রেজিগনেশন ইজ এ ডিফারেন্ট থিং, আর ফোর্সফুলি সরিয়ে দেওয়া হচ্ছে আলাদা থিং। ঠিক আছে, ভি রামাস্বামী ওনার টেনিউরটা ছিল 1991 থেকে 93। সেকেন্ড কেস যেটা জাজ ইমপিচমেন্টের, যেটা তোমাদের মনে রাখতে হবে, ওটা হচ্ছে শ্রীমতী সুমিত্রা সেন। উনি ছিলেন, শি ওয়াজ ফ্রম ক্যালকাটা হাইকোর্ট, উনি ছিলেন সবচাইতে প্রথম হিস্ট্রিতে, জাজেদের হিস্ট্রিতে সবচাইতে প্রথম জেনাকে সরানোর জন্য ইমপিচমেন্ট মোশনটা পাস করা হয়েছিল রাজ্যসভাতে, সবচাইতে প্রথম। আমি ইংলিশে বলে দিই কি করে আসতে পারে। শি ইজ দ্য ফার্স্ট জাজ ইন হিস্ট্রি এগেইনস্ট হুম ইমপিচমেন্ট মোশন পাসড ইন দ্য রাজ্যসভা। সবচাইতে প্রথম কেস যেখানে সুপ্রিম কোর্টের জাজকে ভায়া ইমপিচমেন্ট সরানো হয়েছে, উনি ছিলেন শ্রী ভি রামাস্বামী। হিজ টেনিউর ওয়াজ ফ্রম 1991 টু 1993। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে জাজেদের ওনাদের স্যালারির ব্যাপারটা তোমরা যদি জানতে চাও, স্যালারির ব্যাপারটা বলে আমাদের আর্টিকেল নাম্বার 125 যে সুপ্রিম কোর্টের জাজেদের স্যালারি কত হবে। চিফ জাস্টিসের স্যালারি নিয়ার অ্যাবাউট 2.8 লাখ হয়। আদার জাজেস 33 জন যে জাজ আছে ওনাদের নিয়ার অ্যাবাউট 2.5 লাখ টাকা প্রতি মাসে কিন্তু স্যালারি হয়। ঠিক আছে, ওনাদের কিন্তু পেনশন আছে অ্যাটলিস্ট 50% অফ দ্য যে লাস্ট স্যালারি ওনারা ড্র করতেন ওটার 50%। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন 2019-এ সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টে বলেছিল যে চিফ জাস্টিসের যে অফিসটা, ওই অফিসটা কিন্তু একজন পাবলিক অথরিটির অফিস আন্ডার রাইট টু ইনফরমেশন।
এটা একটা পাবলিক অথরিটির অফিস আন্ডার রাইট টু ইনফরমেশন, ঠিক আছে। অ্যাডহক জাজ, অ্যাডহক জাজ মানে ফুল টাইম জাজ না, অ্যাডহক জাজের ব্যাপারে আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 127 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 50th বর্তমানে চিফ জাস্টিস যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়, ওয়াই চন্দ্রচূড়, ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড় লিখে রাখো তোমরা, ঠিক আছে। আর রিটায়ার্ড জাজ, ঠিক আছে, রিটায়ার্ড জাজকে কি করে অ্যাপয়েন্ট করা যায় ওটা লেখা আছে আর্টিকেল নাম্বার 128 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। রিটায়ার্ড জাজ কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার রিকমেন্ডেশনে উনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতে পারেন, কিন্তু হতে গেলে উনার লাগবে প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল। উনার কি লাগবে? প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল কিন্তু অবশ্যই কিন্তু উনার লাগবে, ঠিক আছে। তারপর আরো অনেক কিছু আছে মনে রাখবে। এই যে স্যালারিগুলো দেওয়া হয় সুপ্রিম কোর্টের জাজ প্লাস চিফ জাস্টিসকে, সবগুলো কিন্তু দেওয়া হয় ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। টেনিউর শেষ হওয়ার আগে এই জাজেদেরকে সরানোর একমাত্র সরাতে পারে কিন্তু প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল ছাড়া কিছু হতে পারে না, কারণ ওনারা কিন্তু অ্যাপয়েন্টই হয় বাই দ্য অ্যাপ্রুভেল অফ দ্য অনারেবল প্রেসিডেন্ট, ঠিক আছে। বিভিন্ন পাওয়ার্স আছে সুপ্রিম কোর্টের, বিভিন্ন পাওয়ার, যেমন তোমাদের জুডিশিয়ারি পাওয়ার্স আছে, যেমন অরিজিনাল জুডিডিকশনের পাওয়ার আছে আর্টিকেল নাম্বার 131, আর্টিকেল নাম্বার 32, ঠিক আছে। 32 আমরা বলেছিলাম যেটা রিটস ইস্যু করতে পারে, এটা আমরা অলরেডি বলেছিলাম। বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে, ফান্ডামেন্টাল রাইটস আর আর্টিকেল নাম্বার 32কে। আর্টিকেল নাম্বার 132 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তোমাদের যেমন আর্টিকেল নাম্বার 143 ইম্পর্টেন্ট। এই সবগুলো তোমাদের যেমন পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ এটা আসতে পারে, এটা একটু বলে দিই। জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 137, 137 নম্বর আর্টিকেলের হিসাবে ভারতের সংবিধানে এটা বলে যে সুপ্রিম কোর্ট কিন্তু জুডিশিয়াল রিভিউ করতে পারে। জুডিশিয়াল রিভিউ বলতে ওটাই, ধরো কোনো বডি এমন কোনো ডিসিশন দিল যেটা তোমরা ফিল করছো যে এটা মানে আমাদের এই বডিটা বা কোনো লোয়ার কোর্টের সাবঅর্ডিনেট কোর্ট বা কোনো হাই কোর্টের এই জাজমেন্টটা হয়নি, আমরা আবার এপিল করতে পারবো কি কোনোখানে? হ্যাঁ পারবে। তো জুডিশিয়ারির যেই জিনিসটা ওনারা রায় দিলেন ওটাতে স্যাটিসফাই না হয়ে ওনাদের জাজমেন্টটাকে তুমি রিভিউ করাতে পারবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, ঠিক আছে। জুডিশিয়ারি রিভিউ কখন মানে ইউজ করা হয়েছে, যেমন বেশ কিছু কেস আছে ইন্ডিয়ান পলিটিতে যেগুলো তোমাদের জিজ্ঞেস করে, যেমন কেশবানন্দা কেস, কেশবানন্দ ভারতী কেস, গোলাকনাথ কেস একটা আছে, ঠিক আছে। ব্যাংক ন্যাশনালাইজেশন কেস একটা আছে, ঠিক আছে। মিনার্ভা মিল কেস আছে 1967 এর, ঠিক আছে। এটার মধ্যে বলা হয়েছিল কি ফান্ডামেন্টাল রাইটস কিন্তু স্টেট অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, স্টেট সংশোধন করতে পারবে না ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কেস আছে কি কেশবানন্দা ভারতী কেস, যেটা আমরা তোমাদের বলেছিলাম এটার আউটকাম এসছে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিএম্বল, যেটা আমাদের প্রিএম্বল আছে কনস্টিটিউশনের, দিস ইজ অলসো এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। এইবার তোমরা কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস লিখে রাখো, লিখে আমরা এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবচাইতে প্রথম হচ্ছে আর্টিকেল নাম্বার 141, 141তম আর্টিকেল কনস্টিটিউশনের, এটা আমাদেরকে বলে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে সমস্ত কোর্টের ফলো করতে হবে ইন্ডিয়াতে। নেক্সট আর্টিকেল নাম্বার 142 না 144, 144 বলে সবার সুপ্রিম কোর্টের অর্ডারকে ফলো করতে হবে, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 130 আমাদেরকে বলে যে দিল্লিতেই থাকবে সুপ্রিম কোর্টটা, সুপ্রিম কোর্টটা থাকবে দিল্লিতে, দ্য সিট অফ দ্য সুপ্রিম কোর্ট উইল বি অ্যাট দিল্লি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিছু নেই, আরো বেশ কিছু মানে মিসেলেনিয়াস কোশ্চেন্স আছে, সবগুলো ক্লাসে করানো সম্ভব না, এগুলোর জন্য আমাদের ইন্ডিয়ান পলিটির নোটস আছে, আমরা যা যা ক্লাস করাই সবগুলো আমাদের পলিটির নোটসে ইনক্লুড আছে। তোমরা আমাদের সাথে 6033157164 হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে তোমরা নোটসগুলোর ব্যাপারে এনকোয়ার করে নোটসগুলো তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। চলো ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডসের যারাই ত্রিপুরার বিভিন্ন পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, হাইকোর্ট, JRBT2, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরার যে কোনো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিতে পারে। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেন লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, JRBT2, RPF কনস্টেবল, SI, সফটওয়্যার, TRLM,
তারপর তোমাদের যা যা বাকি যেমন ট্রাইবাল ওয়েলফেয়ারের পরীক্ষার সমস্ত কিছু, এনি ন্যাশনাল লেভেল পরীক্ষা বা এনি ত্রিপুরার পরীক্ষার সমস্ত কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।